নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে। আজকে চলে এসেছি আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি জিকে ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এর আগে আমরা অলরেডি 5টা ক্লাস নিয়েছিলাম। এই 5টা ক্লাস অনেক ক্যান্ডিডেট কিন্তু এটা দেখেছে এবং তারা কিন্তু খুব ভালো মাত্রায় রিভিউ দিয়েছে। তার জন্য তোমাদের কিন্তু এই WBSI এক্সাম ছিল 12 তারিখে। তার আগে কিন্তু আমরা অলরেডি 5টা ক্লাস নিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। এবং এই 12 তারিখ হয়ে যাওয়ার পর তোমাদের কিছু কন্টেন্ট রেডি করার জন্য একটু টাইম লেগেছে এবং আজকে 15 তারিখ। এই আজকের পর থেকে তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে চারটে পাঁচটা প্রায় ক্লাস কিন্তু পেয়ে যাবে এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য জিকে ক্লাস। অবশ্যই তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিভিন্ন আমাদের মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়েছিলাম, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছিলাম, একটা সিরিজ চলেছিল, তার প্লেলিস্ট আমাদের চ্যানেলে দেখতে পারবে। অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সকলে সেখানে যুক্ত থাকবে। এবং আমাদের যে WBSI যে এক্সামটা হয়েছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটাও ছিল না এবং এখানে কিন্তু যে কটা আমাদের জিকে কোশ্চেনগুলো ছিল খুব ভালো, তোমাদের ইজি মাত্রায় কিন্তু কোশ্চেন ছিল এবং যে কটা প্রশ্ন ছিল ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের ক্লাসের মধ্যে থেকেই চলে এসেছে। এবং WBSIতে যে সংবিধানের কোশ্চেনগুলো এসেছিল না, ঠিক আগের দিন যে ক্লাস করেছি সেগুলো থেকে তো এসেছে। এবং আমরা তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করিয়েছিলাম এর আগেও, সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আমরা কিন্তু অলরেডি করেই রেখেছি আমাদের চ্যানেলে, দেখে নেবে সকলে। তো চলো, আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে, বর্তমানে প্লুটো কি হিসেবে শ্রেণীবদ্ধ রয়েছে? তো আমরা জানি যে সৌরজগতের টোটাল আমাদের কিন্তু 8টি কিন্তু বর্তমানে গ্রহের সংখ্যা রয়েছে। এর মধ্যে 4টি রয়েছে ইনার প্ল্যানেট এবং 4টে রয়েছে আউটার প্ল্যানেট, যেটাকে আমরা গ্যাসীয় প্ল্যানেট বলে থাকি, এবং সামনের দিকে 4টিকে আমরা বলে থাকি কি ইনার প্ল্যানেট বা পার্থিব গ্রহ। এই 4টে গ্রহ কোনগুলো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টে হচ্ছে আমাদের গ্যাসীয় প্ল্যানেট। আর সৌরজগতের সবচেয়ে বড় প্ল্যানেট মধ্যে আসছে আমাদের বৃহস্পতি। এবার আমাদের দেখতে হবে প্লুটো কিন্তু আগে গ্রহ রূপে ছিল, কিন্তু 2006 সালের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তারা কিন্তু এটাকে বামন গ্রহের আওতায় ফেলে দেয়। সুতরাং 2006 সালে এটা কিন্তু বামন গ্রহ হয়ে যায়। তারপর থেকে এটা কিন্তু কোনো রকম গ্রহ রূপে আর আত্মপ্রকাশ করে না। পরের প্রশ্ন আছে, আচ্ছা, গ্রহ সম্পর্কে তোমরা একটু দেখে রাখবে যে সৌরজগতের বৃহত্তম গ্রহ থেকে যদি চলে আসে তাহলে কিন্তু বৃহস্পতি হয়ে যাবে। ছোট জিজ্ঞাসা করা হলে আমাদের সূর্যের যে একদম কাছে রয়েছে সে হচ্ছে বুধ। সৌরজগতের উষ্ণতম গ্রহ, যেটা কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা থাকে, আর এই প্রশ্নটা অলরেডি কিন্তু আমাদের WBSIতে চলে এসেছে, যেটা হচ্ছে ভেনাস বা শুক্র। সৌরজগতের শীতলতম গ্রহ, যেটা কিন্তু আমাদের ইউরেনাস হয়ে যাবে। এবং এখানে কিন্তু সূর্যের নিকটতম গ্রহ কিন্তু আমাদের বুধ। এবং সৌরজগতের নীল গ্রহ বলে থাকে আমাদের পৃথিবীকে, আর লাল গ্রহ বলা হয় আমাদের মঙ্গলকে। দেখে রাখবে। এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোটামুটি কত টাইম লাগে? অবশ্যই 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু টাইম লেগে থাকে, যেটা 500 সেকেন্ডও কিন্তু বলা যেতে পারে। এবং সৌরজগতের একদম কাছাকাছি যে গ্যালাক্সি রয়েছে তার নাম কি? এটাও পরীক্ষায় চলে আসে, সেটা হচ্ছে আমরা রয়েছি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এবং আমাদের কাছাকাছি যে গ্যালাক্সিটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। পরের আমাদের যে প্রশ্ন রয়েছে, মিসেস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন? তো আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সুস্মিতা সেন। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে যে বায়ুর কোন এখানে আমাদের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে এর কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, রিফ্লেক্ট করে দেওয়া হয় এই রেডিও ওয়েভকে? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু আয়নোস্ফিয়ার যেটা রয়েছে আমাদের, অবশ্যই সেখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। এবং এখানে কিন্তু দেখবে যে বিভিন্ন কিন্তু আমাদের যে বায়ু স্তরগুলো রয়েছে তার মধ্যে সবথেকে নিম্নতম স্তর হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কোনটা? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার যেটা কিন্তু একদম নিম্নতম স্তর, যেখানে কিন্তু সমস্ত ধরনের ঝড়, বৃষ্টি, গোলযোগ, যে সমস্ত বায়ুমণ্ডলীয় যে গোলযোগ সেগুলো কিন্তু হয়ে থাকে। আর এটাই কিন্তু আমাদের ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে। এর উপরের স্তর রয়েছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ারে যেখানে কিন্তু ওজোন স্তরের যে ওজোন লেয়ারটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে, এটাও দেখে রাখবে। এছাড়া এর উপরে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মেসোস্ফিয়ার, যেখানে কিন্তু আমরা জানি যে উল্কাপিণ্ড যেগুলো মেটেরিয়য়েড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এই স্তরে। তো অবশ্যই আমাদের প্রতিটি স্তর সম্পর্কে একটু জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজনীয়। আর এই যে আয়নোস্ফিয়ার স্তর, যেটা কিন্তু থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থান করছে। আর এর বাইরে রয়েছে আমাদের কি? এক্সোস্ফিয়ার, যেখানে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিন্তু রয়েছে। এবং এটা পরীক্ষায় চলে আসে, এটা কত কিলোমিটার আমাদের উচ্চতায় রয়েছে ভূপৃষ্ঠ থেকে? প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি উচ্চতায় এই ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে। এবং এখানে কিন্তু প্রথম ভারতীয় হিসাবে প্রবেশ করেছেন কে? অবশ্যই তোমরা সেটা সকলে কমেন্ট সেকশনে জানাবে। এবং একটা কোশ্চেনও রয়েছে এই সম্পর্কিত, সেখানে আমরা এটা ডিটেলসে আলোচনা করছি। চলো পরের প্রশ্ন,
কাথিয়াওয়াড় যে উপদ্বীপ রয়েছে এটা ভারতে কোন রাজ্যে অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে ভারতের গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে এটা কিন্তু কচ্ছ রণের কাছেই কিন্তু অবস্থান করছে এই অঞ্চলটিতে, যেটা কিন্তু কাথিয়াওয়াড় উপদ্বীপ। এখানে কিন্তু অবস্থান করছে এশিয়াটিক সিংহদের একমাত্র যে প্রাকৃতিক আবাসস্থল এখানেই রয়েছে, যেটা গির ন্যাশনাল পার্ক। এখানেই অবস্থান করছে এই গুজরাটে, এটাও দেখে রাখবে। পরে নেক্সট কোশ্চেন আছে, নিচের জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ভারতের কেরালায় অবস্থান করছে? তো কেরালা রাজ্যে অবস্থান করছে নিচের কোন ন্যাশনাল পার্ক? অবশ্যই দেখে রাখবে, ন্যাশনাল পার্ক থেকে আমাদের কোশ্চেন আসবে। তো এখানে আমাদের অপশান রয়েছে প্রথমে যেটা তাডোবা জাতীয় উদ্যান যেটি রয়েছে এটি অবস্থান করছে মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে অবস্থান করছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে? এটি আসামে অবস্থান করছে। ভারতের আসামে অবস্থান করছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, যেখানে একশৃঙ্গ গন্ডারের জন্য এটি বিখ্যাত। এছাড়া গির জাতীয় উদ্যান যেটা কিন্তু গুজরাট রাজ্যে অবস্থান করছে। এবং 4 নম্বর অপশান রয়েছে আমাদের ইরাভিকুলাম জাতীয় উদ্যান, যেটি অবস্থান করছে এই কেরালা রাজ্যে। তো আমাদের দেখে নিতে হবে যে কেরালা রাজ্যে যে সমস্ত জাতীয় উদ্যানগুলি রয়েছে, যেমন ইরাভিকুলাম জাতীয় উদ্যান দেখতে পাচ্ছি, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, পেরিয়ার জাতীয় উদ্যান রয়েছে, আনামুদিশোলা জাতীয় উদ্যান, মতিকট্টনশোলা জাতীয় উদ্যান এবং পাম্পাদমশোলা, অর্থাৎ যেগুলো শোলা রয়েছে সেগুলো কেরালা রাজ্যে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে। কোন ভারতীয় এনজিও সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 জিতে নিয়েছে? তো জিতে নেওয়া 2025-এ এখানে ভারত আমাদের কিন্তু এনজিও সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার জিতে নিয়েছে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এডুকেটেড গার্লস। এডুকেটেড গার্লস আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে, এটি কিন্তু 2025-এ সম্প্রতি জিতেছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং 2025-এ তো এটা জিতেছে। এবং যদি বলা হয় যে প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার কে জিতেছিলেন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে তিনি 1958 সালে কমিউনিটি লিডারশিপে, এটাও দেখে রাখবে, কমিউনিটি লিডারশিপে বিভাগে তিনি কিন্তু এই রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছিলেন 1958-তে আমাদের আচার্য বিনোবা ভাবে। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অবশ্যই এটা অলরেডি আমাদের ডব্লিউপিতেও এসেছে এই কোশ্চেনটি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। জয়ী সেতু, যেটা কিন্তু কোথায় অবস্থান করছে অবশ্যই দেখবে তোমরা, যেটা কোচবিহার জেলার দিকে কিন্তু অবস্থান করছে, যেখানে তিস্তা রিভারও আছে। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো খানোয়ার যুদ্ধ যেটি অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ সংগঠিত হয়েছিল কত সালে? 1527-এ হয়েছিল। এখানে কিন্তু হয়েছিল কাদের মধ্যে? মুঘল সম্রাট বাবরের মধ্যে এবং মেওয়ারের যে রাজপুত রানা সংগ্রাম সিংয়ের মধ্যে কিন্তু হয়েছিল 1527 সালে খানোয়ার যুদ্ধ। আর এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। আর বাবর যদি বলা হয়, বাবরের থেকে প্রশ্ন আসে যে বাবর কোন যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, এটাও চলে আসে। তো বাবর কিন্তু 1526 সালে প্রথম সে কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল 1526-এর পানিপথের প্রথম যুদ্ধে, ঠিক আছে, যেখানে কিন্তু গোলা বারুদ বা কামানের ব্যবহার তিনি কিন্তু করেছিলেন, আর সেখানে তিনি জয়লাভও করেছিলেন। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে উইংস অফ ফায়ার এই আত্মজীবনীটি কার রয়েছে? তো উইংস অফ ফায়ার এটি রয়েছে কার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি রয়েছে, যেটি রয়েছে উইংস অফ ফায়ার। তো অটোবায়োগ্রাফি সম্পর্কে তো তোমরা এটা দেখবে, তার সাথে সাথে দেখবে যে এপিজে আব্দুল কালামের অন্যান্য যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে, যেমন ইন্ডিয়া 2020, এ ভিজন ফর দ্য নিউ মিলেনিয়াম, অবশ্যই দেখে রাখবে এটা। এছাড়া রয়েছে ইগনাইটেড মাইন্ডস, টার্নিং পয়েন্টস, ঠিক আছে। এছাড়া রয়েছে স্পিরিচুয়াল এক্সপেরিমেন্ট উইথ পাম্পকিন, যেটা একটা কিছু রয়েছে, ঠিক আছে। এছাড়া রয়েছে টার্গেট 3 বিলিয়ন। এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের এপিজে আব্দুল কালামের যে অন্যান্য বুকস রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? অবশ্যই দেখবে, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে বর্তমানে রয়েছেন TCA কল্যাণী, অপশান নাম্বার সি। তোমাদের বারবার বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, যদিও এখনও তোমাদের সিলেবাসটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে। খুব তাড়াতাড়ি তারা বলেছে, নোটিফিকেশান যেটা রিলিজ করা হয়েছে সেখানে বলা রয়েছে খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান এবং প্যাটার্ন সম্পর্কে প্রপার একটা সিলেবাস দেওয়া হবে, ঠিক আছে। এগুলো কিন্তু অলরেডি আমাদের যে
কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেওয়া হয়েছে সম্প্রতি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, সেই ক্লাসটা অবশ্যই সকলে দেখে নেবে। এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন তোমাদের এক্সামে অবশ্যই আসবে এবং তোমাদের যে ডিটেলস সিলেবাস এবং প্যাটার্ন সেটাও খুব শীঘ্রই রিলিজ করে দেবে WBSSC বোর্ড। এছাড়া এর সাথে এই প্রশ্নের সাথে আরেকটা দেখে রাখবে, বর্তমানে ক্যাগের প্রধান কে রয়েছেন। ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা কিন্তু বর্তমানে রয়েছেন কে সঞ্জয় মূর্তি। অবশ্যই দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ভাষায় দ্য বেস্ট কন্টেন্ট আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এখনও পর্যন্ত। তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো নিঃসন্দেহে। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আমাদের রাজ্যের যে কোনো এক্সাম তোমরা দাও না কেন সামনে, WEP কনস্টেবল দাও বা KP কনস্টেবল বা WBSSCর গ্রুপ সি এক্সাম, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। তো অবশ্যই তোমরা সমস্ত এক্সাম আগামী দিনে যেটাই দাও না কেন বা PSCর কোনো এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু আমাদের রয়েছে। আর সামনেই যেটা দেখতে পাচ্ছ, যেটা CGA একটু আগে যে কোয়েশ্চেনটা তোমাদের করা হয়েছে, TCA কল্যাণী তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই পদে। তো অবশ্যই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে দেখতে পাচ্ছ, বৈশ্বিক শান্তি সূচক দেখতে পাচ্ছ, সমস্ত পুরস্কার যেগুলো গুরুত্বপূর্ণ, ডায়মন্ড লিগ, এখান থেকে প্রশ্ন প্রতিবার আসে, ঠিক আছে। প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর এগুলোই কিন্তু আমাদের SSC রেলওয়ের মতো পরীক্ষায় কিন্তু চলে আসে। সুতরাং নিঃসন্দেহে কিন্তু তোমরা দেখতে পারো। এছাড়া মোহনলাল তিনি কিন্তু এবছরকার দাদা সাহেব ফালকে পুরস্কার জিতে নিয়েছেন। ম্যাক্সাইসের পুরস্কার রয়েছে, এশিয়া কাপ 2025 রয়েছে যেখানে ভারত জিতেছে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। কত প্রাইস রয়েছে? একদম সর্বনিম্ন প্রাইস রয়েছে। তোমরা 20 টাকা যে কোনো মাসের জন্য 20 টাকা শুধুমাত্র পেমেন্ট করবে, যে কোনো মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। জানুয়ারি থেকে বর্তমানে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, যে কোনো মাসে নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রতি মাসে 450-র কাছাকাছি কোশ্চেন কিন্তু রয়েছে। তোমাদের পড়তে হবে, পড়বে তবেই তো সিলেকশন হবে, তাই না? তো অবশ্যই কিন্তু তোমাদের এগুলো পড়ে যেতে হবে তোমাদের এক্সাম ক্র্যাক করার জন্য। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে 2024-এর, যেখানে কিন্তু টোটাল আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে 1200 কোশ্চেন এবং রয়েছে 50টা পেজের জিস্ট, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমরা প্রথম প্রশ্নই দেখতে পাচ্ছ আমাদের যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2024-এর আমরা দেখলাম মিঠুন চক্রবর্তী। 2024-এ মিঠুন চক্রবর্তী পেয়েছেন এবং 2025-এ মোহনলাল পেয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু তোমরা দেখে রাখবে, পরীক্ষায় চলে এসেছে অলরেডি বিভিন্ন এক্সামে। এছাড়া ইসরো ভি নারায়ণন বর্তমানেও রয়েছেন তিনি। সমস্ত প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। এটা কিন্তু আমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তোমরা 80 টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে। সামনে তোমরা যে কোনো এক্সাম দাও, এবং ইতিহাস থেকে তো তোমাদের প্রতিটা প্রশ্নই এসে থাকে, প্রতিটা এক্সামই এসে থাকে। তো ইতিহাস থেকে যে কোনো এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন, সম্প্রতি WEP SI তোমরা দেখ নাও, এখান থেকে যা প্রশ্ন এসছে এই PDF এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের ছিল না। সুতরাং তোমরা যদি নিতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। এখানে প্রাচীন ভারত থেকে শুরু করে প্রাচীন, মধ্য, আধুনিক ভারত একদম সম্পূর্ণ কনসাইজ ওয়েতে তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রপার সিকোয়েন্স ওয়াইজ দেওয়া রয়েছে। সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রতিটা প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে, কোনো কিছু কিন্তু স্কিপ করা নেই। তোমরা ভাববে না যে এখানে 80টা পেজের মধ্যে কমপ্লিট ইতিহাস কী করে একদম দেওয়া রয়েছে। অবশ্যই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, এবং এই PDF এর মাধ্যমে তোমরা এটাকে বারবার, যতবার তোমরা পড়তে পারবে ততবার তোমাদের পক্ষে কিন্তু ভালো। আর এখানে ওয়ান শট টাইপের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের রাজ্যের WEP এক্সামের জন্য ডাইরেক্ট কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যারা এক্সাম দিতে যাচ্ছ, এই ইতিহাসের যে পেপারটা রয়েছে, ইতিহাস থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসে। সুতরাং এটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। অবশ্যই সামনে আমাদের এক্সাম রয়েছে RRB NTPCর এখানে কিন্তু RRB NTPC যে আমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের যে এক্সাম হয়, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এবং 12 লেভেলের এক্সাম। তো NTPC দুই রকম লেভেলের এক্সাম রয়েছে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েটের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেটা 2024-25-এর যেটা হয়েছে আমাদের, তার কিন্তু 47টি শিফটের সমাধান কিন্তু এখানে দেওয়া রয়েছে, তা আবার সাবজেক্ট ওয়াইজ। কীভাবে সাবজেক্ট ওয়াইজ? যেমন ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে পরপর এখানে সব কিছু দেওয়া রয়েছে, পরপর একদম সুন্দরভাবে বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে। এইভাবে ভূগোল, ইতিহাস, আমাদের পলিটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, স্ট্যাটিক জিকে, সমস্ত টোটাল মিলিয়ে জিকের কোশ্চেনগুলো তোমাদের 18টা টপিকে এরকম ভাগ করা রয়েছে। সুতরাং তোমাদের কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা এইভাবে পড়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ইতিহাস থেকে কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা ভূগোলে কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের জন্য। তো অবশ্যই টোটাল PDFটা তোমাদের 82টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং এর সাথে সাথে আন্ডার গ্র্যাজুয়েটের PDF রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটাও তোমরা পেয়ে যাবে। আর সামনেই আমাদের NTPC গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোরই কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। খুব সম্ভবত আমাদের সামনের সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 2020-21 যে NTPC এক্সামটা হয়েছিল, সেখানে কিন্তু 133টা শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল, যেখানে 5000+ জিকে কোশ্চেন রয়েছে। একটা দুটো কোশ্চেন নয়, 5000 কোশ্চেন, যেটা কিন্তু তোমরা
টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এনটিপিসি 2020-21 এবং গ্র্যাজুয়েট লেভেল 2025 যেটা রয়েছে এনটিপিসি। অবশ্যই তোমরা দুটোই সংগ্রহ করে নেবে এবং আন্ডার গ্র্যাজুয়েটেরটাও তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। এছাড়া আরপিএফ এসআই রয়েছে সাবজেক্ট ওয়াইজ, বায়োলজি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, হিস্ট্রি রয়েছে কমপ্লিট। এছাড়া এসএসসি জিডি 2024-এর পেপার রয়েছে। আর এসএসসি জিডি যারা রয়েছে তোমাদের যেই ভ্যাকেন্সি প্রকাশিত হবে 2025-এর যে প্রিভিয়াস ইয়ার পেপারটা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে হাতে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, বাংলা ভাষা কোনো সমস্যা হবে না তোমাদের। যার যেটা প্রয়োজন রয়েছে যে কোনো পিডিএফের জন্য তোমরা নিচে দেওয়া যে এই নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পাবে, সেখানে অবশ্যই যুক্ত থাকবে, কারণ যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে কিন্তু আমরা এই টেলিগ্রামেই দিয়ে থাকি। অবশ্যই যাদের মাঝখানে যে অ্যাডগুলো আসছে যাদের প্রয়োজন নেই তোমরা সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবে, কোনো কমেন্ট করা তোমাদের প্রয়োজন নেই। সেটা যে কোনো কারোর ক্লাস দেখো না কেন, যে কোনো অ্যাড যদি চলে আসে তোমাদের পছন্দ না হয় তোমরা সঙ্গে সঙ্গে সেটা স্কিপ করে দেবে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে কুরু যে মহাজনপদ রয়েছে এটির রাজধানী কোথায় ছিল? তো আমরা জানি যে টোটাল 16টি কিন্তু আমাদের মহাজনপদ রয়েছে, ঠিক আছে? এই 16টি মহাজনপদের রাজধানী কিন্তু আমাদের একদম নখদর্পণে থাকা উচিত, এখান থেকে প্রশ্ন আসবে। তো কুরু এর রাজধানী আমাদের হয়ে যাবে ইন্দ্রপ্রস্থ, যেটা হস্তিনাপুর যেটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই আমাদের সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা। তো অবশ্যই কিন্তু এখানে কুরুর রাজধানী যেটা কিন্তু অবশ্যই আমাদের হস্তিনাপুর, অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখে রাখবে এটা ইন্দ্রপ্রস্থ আমাদের হবে। তো ইন্দ্রপ্রস্থই তোমাদের অপশানে থাকবে, কোনো সমস্যা নেই। যেটা বর্তমান নাম হচ্ছে আমাদের দিল্লি, ঠিক আছে? দিল্লিরই কিন্তু আগের নাম ছিল যেটা ইন্দ্রপ্রস্থ যেটা। আচ্ছা, সমস্ত রাজধানীগুলো আমি একটু বলে দিই। যেমন অঙ্গ যেটা রয়েছে, অঙ্গর যে রাজধানী রয়েছে সেটা কিন্তু চম্পা রয়েছে, চম্পকনগর। এছাড়া মগধের রয়েছে রাজগৃহ বা গ্রীবব্রজ যেটা রয়েছে অনেকে বলে যেটা। এছাড়া কাশী যার রাজধানী বারাণসী, বৎসের কৌশাম্বী, কৌশলে যেটা রয়েছে শ্রাবন্তী। এছাড়া রয়েছে সুরসেনের মথুরা, পাঞ্চালের অহিচ্ছত্র। এখানে পাঞ্চাল কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল, একটা উত্তর পাঞ্চালের অহিচ্ছত্র আর দক্ষিণ পাঞ্চালের রয়েছে কাম্পিল্য, ঠিক আছে? মৎস্যের রয়েছে বিরাটনগর, চেদির হচ্ছে শুক্তিমতি, অবন্তীর রয়েছে উজ্জয়িনী এবং মাহিসমিতি। এছাড়া রয়েছে গান্ধারের তক্ষশিলা, কম্বোজের রয়েছে রাজপুর। অসমক যেটা কিন্তু একমাত্র দক্ষিণের মহাজনপদ কিন্তু একটাই ছিল, সেটা হচ্ছে অসমক, যার রাজধানী ছিল পেটার্ন। এছাড়া ব্রিজি বা মল্ল যাই বলো না কেন, ব্রিজির কিন্তু বৈশালী ছিল রাজধানী এবং মল্লের ছিল কুশীনগর বা পাবা। আর এই ব্রিজি মল্ল দুটোই কিন্তু প্রজাতান্ত্রিক রাজ্য ছিল, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে। আর তোমাদের যেটা বলছি যেটা হচ্ছে আমাদের এই মহাজনপদ একটা ছিল পশ্চিমে একটা দক্ষিণে, তো আমাদের এগুলোও জিজ্ঞাসা করা হয় পশ্চিমতম মহাজনপদের নাম কি, সেটা কিন্তু কম্বোজ ছিল। এছাড়া পূর্বতম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু অঙ্গ হবে আমাদের রাইট অ্যান্সার। আর অঙ্গ বর্তমানে কোথায় অবস্থান করছে? বর্তমান যেটা কিন্তু বিহারের যে অঞ্চলটা অবস্থান করছে সেখানেই কিন্তু অঙ্গের অবস্থান ছিল। এছাড়া উত্তরতম মহাজনপদ যেটা কিন্তু কম্বোজ আমাদের রাইট অ্যান্সার হবে এবং দক্ষিণতম তো বলেই দিয়েছি যেটা অসমক। পরের প্রশ্ন আছে চরক সংহিতা কোন বিষয়ের উপর লেখা রয়েছে? চরক সংহিতা অবশ্যই কিন্তু এটি একটি চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত এবং এটি কিন্তু প্রাচীনকালে যে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত জনপ্রিয় যিনি ছিলেন তার নাম কিন্তু চরক এবং সুশ্রুত, এই দুজনেই ছিলেন। এবং চরকের সংহিতা যেটা কিন্তু অবশ্যই ইনি কিন্তু চিকিৎসার সাথে সম্পর্কিত, অবশ্যই সেটা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে কলকাতাতে। কোথায়? কলকাতায়। নেক্সট প্রশ্ন আছে 11তম মৌলিক কর্তব্য কোন বিষয়ের সাথে সম্পর্কিত? পরীক্ষায় চলে আসবে, অবশ্যই দেখে নেবে। তো টোটাল যে আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে না সেগুলো দেখবে। 11তম যে মৌলিক কর্তব্যটি যেটা কিন্তু আমাদের রয়েছে সেটা কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত, আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। এবং এখানে কিন্তু দেখবে 11 নম্বর যে মৌলিক কর্তব্য যেটা রয়েছে সেটা কিন্তু 6 থেকে 14 বছর বয়সীদের যে সন্তানরা রয়েছে তাদের কিন্তু শিক্ষার সুযোগ দিতে হবে, যেটা কিন্তু তার মা বাবার একটা কর্তব্য, অবশ্যই মৌলিক কর্তব্য। এবং এটা কিন্তু আমাদের 2002 সালের 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু যুক্ত করা হয়েছিল, সেটা কিন্তু দেখে রাখবে। আর এর সাথে দেখে নেবে যে মৌলিক কর্তব্য যেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে, যেটা আমাদের সংবিধানের পার্ট 4-এর এতে কিন্তু অবস্থান করছে, যেটা 51 এ নাম্বার আর্টিকেলে অবস্থান করছে। এর সাথে এটাও দেখবে যে আমাদের যে টোটাল 11টা মৌলিক কর্তব্য রয়েছে যার মধ্যে প্রথম 10টা মৌলিক কর্তব্য 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এখানে কিন্তু টোটাল 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় এবং পরবর্তীকালে 86 নম্বর সংবিধান সংশোধন করা হয় 2002 সালে, যেখানে 11 নম্বর যে মৌলিক কর্তব্য রয়েছে এই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার যে অধিকারটা দেওয়া রয়েছে এটা কিন্তু যুক্ত করা হয়েছে। তো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন চলে আসবে। পরের প্রশ্ন আছে নিম্নের কে সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর মুকুট জিতে নিয়েছেন? এটা আমাদের কারেন্টের টপিক, অবশ্যই দেখে নেবে।
মনিকা বিশ্বকর্মা, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর মুকুট জিতে নিয়েছেন। পরের প্রশ্ন আছে, এখনো পর্যন্ত রাষ্ট্রপতি কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন, যেটা ন্যাশনাল এমার্জেন্সি? তো ভারতের রাষ্ট্রপতি তিনি কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি এখনো পর্যন্ত কতবার জারি করেছেন? 3বার। তো কোন কোন সাল সেটাও ইম্পর্টেন্ট। ফার্স্ট 1962, যেটা কিন্তু ভারত চীন যুদ্ধের সময় কিন্তু প্রথম জাতীয় জরুরি অবস্থা লাগু করা হয়েছিল। 1971 সাল ভারত পাকিস্তান যুদ্ধের সময় করা হয়েছিল। এবং 1975 সালে, যেটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যার কারণে এই জরুরি অবস্থা কিন্তু লাগু করা হয়েছিল রাষ্ট্রপতির মাধ্যমে। তো এখানে কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে এই যে আমাদের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করা হচ্ছে, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের সংবিধানে? অবশ্যই সংবিধানের 18 নম্বর পার্টের 352 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। 18 নম্বর পার্টে 352 নম্বর আর্টিকেলে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সির কথা, জাতীয় জরুরি অবস্থা। এর সাথে রাষ্ট্রপতি শাসন আমরা জানি যে বর্তমানে আমাদের একটা উত্তর পূর্ব ভারতের রাজ্য রয়েছে। সকলে কিন্তু এটা কমেন্ট সেকশনে জানাবে যে কোন রাজ্যটি বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সম্প্রতি। এখানে কিন্তু রাজ্যের যে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, যেটা কিন্তু প্রেসিডেন্টস রুল আমরা বলে থাকি, যেটা 356 নম্বর আর্টিকেলে কিন্তু আমরা দেখতে পারি। এছাড়া রয়েছে আরেকটি এমার্জেন্সি, যেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা, যেটা কিন্তু এখনও পর্যন্ত একবারও লাগু করা হয়নি ভারতে, যেটা 360 নম্বর আর্টিকেলে রয়েছে। আর 356 নম্বর আর্টিকেলটা এটা কিন্তু বহুবার কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে এখনও পর্যন্ত, ঠিক আছে। আর 352 নম্বরটা 3বার হয়েছে, 1962, 1971, 1975। 1962-তে ভারত চীন, 1971-এ ভারত পাকিস্তান, 1975-এ আমাদের ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য, ঠিক আছে। চলো, ভালো লাগলে একটা সকলে লাইক করবে, এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে এইভাবে আমাদের ক্লাস হয়েছিল, আগের 5টা ক্লাসও এবং অন্যান্য যে কোনো ক্লাস, ঠিক আছে। সামনে যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে তারা অনেকে বলছিল যে ম্যাথ এবং জিআইয়ের জন্য ভালো বইয়ের কথা। তো অবশ্যই তোমাদের জন্য যেটা দেখতে পাচ্ছ নিয়ে এসেছি, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল নয়, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথের যে বইটি রয়েছে, সুবীর দাসের ছায়া ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি রয়েছে, এটা কিন্তু বেস্ট বই, আমার দেখা বই, যেটা কিন্তু অবশ্যই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই বেস্ট। এছাড়া রয়েছে রিজনিংয়ের জন্য যে বইটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু RS আগরওয়ালের বই, এটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং দুটো বই তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবে। সামনে আমাদের দীপাবলি রয়েছে এবং তার জন্য বিশাল অফারও চলছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তোমরা এই নিচে ট্যাগ অপশান থেকে তোমরা কিন্তু যে কোনো বই পারচেস করতে পারো, এই বই বলে নয়, যে কোনো বই যেটাই নাও না কেন অবশ্যই তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু এখনই পাবে, পরে কিন্তু প্রাইস কিন্তু তোমাদের বেড়ে যায়, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এগুলোকে এখান থেকে যে বইগুলো দেখতে পাচ্ছ না, এখান থেকে কিন্তু WBPSI-তে তোমাদের যে অঙ্কগুলো কোশ্চেনগুলো রয়েছে তার ম্যাক্সিমাম কোশ্চেন এই সুবীর দাসের বই থেকে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। সব কোশ্চেনই প্রায়, সেটা তোমরা দেখে নেবে। এবং রিজনিং যেটা দেখছো না এই বইটা, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন চলে এসেছে। সেম টু সেম পাবে না, কিন্তু টাইপ কিন্তু তোমাদের একই থাকবে। তো চলো, পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি, যেটা বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে দেওয়া রয়েছে সংবিধানে কোন নম্বর আর্টিকেলে? কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? অবশ্যই আমাদের 112 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বাজেট বলে থাকি, সেটা কিন্তু দেওয়া রয়েছে 112 নম্বর আর্টিকেলে। তো এখান থেকে বিভিন্ন টার্মগুলো তোমাদের দেখতে হবে ইম্পর্টেন্ট। যেমন আমাদের 112 ইম্পর্টেন্ট, সেরকমই আমাদের ইম্পর্টেন্ট 110 কী রয়েছে? 110 কিন্তু মানি বিল সম্পর্কে দেওয়া রয়েছে। আর এখান থেকেও সম্ভবত তোমাদের WPSI-তে প্রশ্ন এসেছিল যে মানি বিল এটা কিন্তু আমাদের কে ঠিক করে থাকে কোনো বিল মানি বিল কিনা? এটা কিন্তু লোকসভা স্পিকার ঠিক করে থাকে। আর মানি বিল কোথায় উপস্থাপন করা যেতে পারে? লোকসভাতে না রাজ্যসভাতে? এটা কিন্তু লোকসভাতে কিন্তু পেশ করা যায়, যেখানে লোকসভা স্পিকার ঠিক করবে কোনো বিল মানি বিল কিনা। আর এটা মানি বিল 110 নম্বর আর্টিকেলে রয়েছে। 112 নম্বরের রয়েছে আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা বাজেট বলি। এবং 280 নম্বরে রয়েছে আমাদের অর্থ কমিশন। এই অর্থ সম্পর্কিত এই সম্পর্ক তিনটে আর্টিকেল দেখে রাখবে। 280-তে রয়েছে আমাদের অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন সম্পর্কে দেওয়া রয়েছে। আর তোমরা বলবে বর্তমানে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? অলরেডি কোশ্চেনটা করিয়ে দেওয়া কোশ্চেন, তাও একবার বলে দিচ্ছি। 16তম যে ফাইন্যান্স কমিশনার রয়েছেন বর্তমানে, যার নাম অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে, দেখে নেবে। পরের প্রশ্ন আছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন? তোমাদের ফার্স্টে যেটা বলছিলাম যে ISS, যেটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে টোটাল 400 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, যেটা আমাদের এক্সোস্ফিয়ারের বাইরে অবস্থান করছে যেটা। তো এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে কিন্তু প্রথম আমাদের ভারত থেকে মানে কোথায় যাওয়া ওটাকে বলে
মহাকাশে যাওয়া সেটা কিন্তু প্রথমে গিয়েছিলেন কে? অবশ্যই রাকেশ শর্মা। কত সালে গিয়েছিলেন? এই ডেটটা আমাদের ইম্পর্টেন্ট একদম। 1984 সালে 3 এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সয়ুজ T-11 রকেটে চড়ে তিনি কিন্তু এই রাকেশ শর্মা পাড়ি দিয়েছিলেন এই মহাকাশের দিকে, যেটা কিন্তু ভারতের প্রথম হিসেবে, একদম ভারতের প্রথম। এবং যদি বলা হয় ভারতের দ্বিতীয় বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ব্যক্তি, তাহলে কিন্তু হয়ে যাবে এই শুভাংশু শুক্লা। তিনি কিন্তু এই 2025-এই গেছেন। কোন রকেটে করে গেছেন এবং এখানে দেখে রাখবে যে রকেটে করে গেছেন সেটা কিন্তু আমাদের স্পেস এক্স ফ্যালকন 9 স্পেস এক্স রকেটের মাধ্যমে তিনি কিন্তু এক্সিয়াম 4 মিশনের নাম কি? এক্সিয়াম 4, এই সম্পর্কিত আমাদের ক্লাসও দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো ডিটেলসে। এক্সিয়াম 4 মিশনের মাধ্যমে তিনি কিন্তু ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছেন। পরের প্রশ্ন, আর এখানে কিন্তু অবশ্যই তিনি কোনটার সাথে সম্পর্কিত? এটা প্রযুক্তি নিয়ে কাজ করেছেন, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে তিনি কিন্তু কাজ করেছেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। নিচের কোনটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট? তো হাইকোর্ট থেকে আমাদের প্রশ্ন অবশ্যই আসবে। ভারতের প্রাচীনতম হাইকোর্ট অবশ্যই কোনটা হয়ে যাবে? আমাদের কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই 1862-তে। কত সালে? 1862 1 জুলাই। আর দিল্লি হাইকোর্ট কবে? এটাও পরীক্ষায় আসে, আমাদের CGL CHSL এক্সামে চলে আসে। তো দিল্লি হাইকোর্ট যেটা কিন্তু 31 অক্টোবর 1966-তে, ঠিক আছে, 31 অক্টোবর 1966-তে হচ্ছে দিল্লি, এবং কলকাতার ক্ষেত্রে হয়ে যাবে 1 জুলাই 1862-তে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছিলেন? ইম্পর্টেন্ট, স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে R.K. ষণ্মুখম শেট্টি। অপশান নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। এবং এখান থেকে আরও দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে পরীক্ষায়, সেটা হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বার এখনো পর্যন্ত কে বাজেট পেশ করেছেন? বলো, কে পারবে দেখি? সবার অ্যান্সার কমেন্ট সেকশনে চাই। তো এখানে কিন্তু স্বাধীন ভারতের এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন যার নাম মোরারজি দেশাই। মোরারজি দেশাই এখনও পর্যন্ত তিনি সবথেকে বেশি 10 বার তিনি কিন্তু বাজেট পেশ করেছেন। এবং স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে, যদি বলা হয় পূর্ণ সময়ের মহিলা হিসাবে অর্থমন্ত্রী কে ছিলেন, তাহলে কিন্তু নির্মলা সীতারমণ হবে। আর যদি বলা হয় সবথেকে বেশিরভাগ কোন মহিলা এখনো পর্যন্ত সবথেকে বেশিরভাগ আমাদের কিন্তু বাজেট পেশ করেছেন, যার নাম নির্মলা সীতারমণ, আমাদের বর্তমান অর্থমন্ত্রী। আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, পরীক্ষায় কিন্তু চলে আসবে, দেখে নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন অর্থমন্ত্রী 1991 থেকে এলপিজি উন্নয়ন মডেল চালু করেছেন? তো এলপিজি উন্নয়ন মডেল যেটা কিন্তু চালু করেছেন মনমোহন সিং। অপশান নাম্বার ডি। তো এখানে কিন্তু এলপিজি যেটা কিন্তু লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর এলপিজির মুখ্য উপাদান হিসাবে কোন গ্যাস থেকে থাকে? অবশ্যই আমাদের প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এই সমস্ত গ্যাসগুলো থেকে থাকে এলপিজি ক্ষেত্রে। আর এটা যেটা দেখছো সেটা কিন্তু রান্নার গ্যাসের কিন্তু নয়, কিন্তু আমি যেটা এলপিজি বললাম সেটা কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডারে ব্যবহার করা হয়। আর এখানে যেটা বলা হয়েছে এর ফুল ফর্ম কী রয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে তো অবশ্যই বলতে পারো। এল দিয়ে হচ্ছে আমাদের লিবারাইজেশন, পি দিয়ে প্রাইভেটাইজেশন, এবং জি দিয়ে হচ্ছে গ্লোবালাইজেশন, যেটা কিন্তু এর ফুল ফর্ম। আর এই মডেলটি যেটি চালু করেছিলেন 1991-তে মনমোহন সিং, ঠিক আছে। আর এলপিজি যেটা বললাম সেটা এলপিজির ক্ষেত্রে, ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোনটিকে ব্যাংকার্স চেক বলা হয়ে থাকে? অবশ্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু ডিডি। ডিডি মানে কি? ডিমান্ড ড্রাফট। পরের প্রশ্ন, ডক্টর MS স্বামীনাথন কোন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তিনি? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে MS স্বামীনাথন, তিনি কিন্তু সবুজ বিপ্লবের জনক রয়েছেন। অবশ্যই তিনি কৃষির সাথে যুক্ত, উচ্চ ফলনশীল গম বীজ তিনি এখানে কিন্তু আমাদের ভারতের এটি ইন্ট্রোডিউস করেছিলেন। এবং এখানে দেখতে হবে MS স্বামীনাথন তিনি কিন্তু একটি পুরস্কারও পেয়েছেন। 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন MS স্বামীনাথন, যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক। এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে রয়েছেন? নরম্যান বোরলগ। শ্বেত বিপ্লবের জনককে? ভার্গিস কুরিয়েন। এগুলো দেখে রাখবে। পরের প্রশ্ন, জওহর রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? 5-year প্ল্যান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তো এটা তোমাদের কমপ্লিট আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। জওহর রোজগার যোজনা যেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল এটি। এবং এখান থেকে তোমরা কিন্তু দেখে রাখবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটা। ফার্স্টের যে আমাদের 1951 থেকে 56 যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু অবশ্যই ভাগড়া নাঙ্গাল যে হীরাকুদ ড্যাম এগুলো কিন্তু তৈরি করা হয়েছিল, দেখে রাখবে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা কিন্তু PC মৌলানবিস মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এখানে কিন্তু দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা ইস্পাত কারখানাগুলো তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এবং যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা যেই সময় কিন্তু 1965-র দিকে, সেই সময় কিন্তু ভারত এবং চীনের যুদ্ধ হয়েছিল আমরা জানি।
এছাড়া কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই সময় 14টি কিন্তু আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার কিন্তু জাতীয়করণ করা হয়েছিল 1969-এর দিকে। ঠিক আছে, এটাও কিন্তু অলরেডি আমাদের এনটিপিসি এক্সামে কিন্তু চলেও এসেছে এটা কোশ্চেনটা। এবং ইসরো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক এই সময় 1969-এ, আমরা জানি 15ই আগস্ট, তাই তো। এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার মূল উদ্দেশ্য ছিল গরিবি হটাও, গরিবি হটাও, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল পঞ্চম। এবং এই সময় কে দিয়েছিলেন এটি? ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময়, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের যদি কোনো কনফিউশন হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু যে পপুলার ভিডিও সেকশনে তোমরা যদি যাও, সেখানেই তোমরা দেখতে পাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন আছে, ভারতের সংসদ দ্বারা পরিবেশ সুরক্ষা বিল কবে পাস করা হয়েছিল? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সংসদ দ্বারা পরিবেশ সুরক্ষা বিল, যেটি পাস করা হয়েছিল সাল 1986-তে। সাল 1986-তে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট এটা কিন্তু লাগু করা হয়েছিল। পরের প্রশ্ন আছে, রকেট চলার যে ভিত্তি এটা কি? তো অবশ্যই এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে। তো যেটা কিন্তু তৃতীয় সূত্র কী রয়েছে, প্রত্যেক ক্রিয়া সমান তার বিপরীত যে প্রতিক্রিয়া সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা যদি বন্দুক চালাই তাও গুলি সামনের দিকে যাবে, বাট বন্দুকটা কিছুটা পিছনের দিকে সরবে। বা ব্যাট দিয়ে যদি বলকে আঘাত করি তাহলে কিন্তু বল সামনে যাবে, ঠিক সেরকম ব্যাটও কিছুটা পিছনের দিকে চলে আসবে। এটাই কিন্তু আমাদের নিউটনের তৃতীয় সূত্র, যার ভিত্তি করেই রকেট চলাচল করে থাকে। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে রকেটের যে মুক্তিবেগ, আমরা জানি রকেট কিন্তু চলাচল করতে গেলে তাকে একটা মাধ্যাকর্ষণ যে শক্তি রয়েছে না, সেটাকে কিন্তু অতিক্রম করতে হয়। তো এটা কত কিলোমিটার প্রতি সেকেন্ডে এই স্পিডটা, সেই স্পিডটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। আর এটাকে কিন্তু আমরা সংক্ষেপে বলে থাকি মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, পরীক্ষায় এটাও চলে আসে। তো এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো পরের প্রশ্ন দেখি, কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে থাকে রাইবোসোম, অপশন নাম্বার ডি। অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, এবং তোমাদের জন্য কিন্তু একটা সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, এটা তোমাদের যেমন চলছে সেরকম চলবে, কোনো সমস্যা নেই। সাবজেক্ট ওয়াইজ আমি যেরকম বলতে চাইছি, যেমন হিস্ট্রি থেকে তোমাদের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ আধুনিক ভারত থেকে মধ্য ভারত বা প্রাচীন ভারত, ঠিক সেরকম পলিটি থেকে বাছাই করা ইম্পর্টেন্ট আর্টিকেলগুলি বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনীগুলি যেগুলো ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য না, সেগুলো তোমাদের পাট করে এই সম্পর্কিত আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু আসবে খুব শীঘ্র। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবে তোমরা। পরের প্রশ্ন, কোন ভিটামিন ত্বক, চুল এবং চোখ সুস্থ রাখতে সাহায্য করে থাকে? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু আমাদের ত্বককে, চুলকে বা চোখকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে, যার রাসায়নিক নাম কি রয়েছে? অবশ্যই রেটিনল। আর এই যে ভিটামিন এর অভাবে আমাদের যে রোগগুলো হয়ে থাকে সেটা কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে, যেটাকে আমরা কি বলি? নেকটালোপিয়া বলে থাকি, তাই তো। এছাড়া আরেকটি রোগ লক্ষণও দেখা যায়, যেটা কিন্তু জেরোফথ্যালমিয়া, যেখানে কিন্তু চোখের যে বিটর স্পট বলে একটা কিছু দেখা যায়, ঠিক আছে, যেখানে কিন্তু চোখে ছানি পড়া, যেটাকে আমরা বলে থাকি আর কি। তো সেই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, ভিটামিন সম্পর্কে অলরেডি আমাদের ডিটেল ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কি? গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রিন হাউস গ্যাস, বা এই যে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে, যার প্রধান, এটাই হচ্ছে প্রধান কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। আর এখানকার যে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস তার নাম কি? পরীক্ষায় চলে আসে। তো কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, জলীয় বাষ্পও কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। এটাও কিন্তু তোমাদের 4-4টে অপশানে দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা আমাদের গ্রিন হাউস গ্যাস। তো অবশ্যই জলীয় বাষ্প যদি থাকে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আমাদের রয়েছে পরের প্রশ্ন এবং শেষ কোশ্চেন, চৌম্বক ক্ষেত্রের এসআই ইউনিট কি হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে আমাদের এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সের যে এসআই ইউনিট, যেটি কিন্তু আমাদের ওয়েবার, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ক্লাসে কিন্তু তোমাদের ভালো লাগুক বা না লাগুক, কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ ভাববে না যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট নয় বা খুব একটা ভালো আমাদের লেভেলটা নেই। তো অবশ্যই কিন্তু এক্সাম যেরকম আসবে সেই রকমই তোমাদের এখানে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। এর থেকে কঠিন কোশ্চেন কিন্তু আসবে না, সম্ভাবনা রয়েছে এর থেকে ইজি কোশ্চেন আসার ম্যাক্সিমাম। আর সেই ইজি কোশ্চেনগুলো যখনই তোমাদের সিলেবাস আসবে, পরপর কিন্তু তোমাদের এখান থেকে ক্লাস কিন্তু আসতে থাকবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হবে, কারণ এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট সব কিছু এখানে কিন্তু সবার প্রথম তোমরা পেয়ে যাবে। সেটা ওয়েস্ট বেঙ্গলের ফাস্ট, একদম সুপার ফাস্ট এক্সপ্রেস। অবশ্যই এখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, এবং তোমাদের যে নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, যদি তোমাদের ম্যাথের কোনো বই থাকে, সুবিধ দাসের বা রিজনিংয়ের আর.এস. আগরওয়ালের। ঠিক আছে, যার যেটা প্রয়োজন তোমরা নিয়ে নেবে। আর তোমাদের বলে রাখি, আমরা যেরকম অ্যাপয়েন্টমেন্টে তোমাদের একদম বেস্ট ক্লাস দিয়েছি, ঠিক
সেই রকমই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অন্যান্য টপিক ওয়াইজ ক্লাস কিন্তু এরপর থেকে আসতে থাকবে। কীরকম টপিক ওয়াইজ? যেমন আমাদের সামনেই কিছুদিনের মধ্যেই, তোমাদের 1 থেকে 2 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে যে ক্লাসটি, সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডস এবং বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, খেলা থেকে বিভিন্ন যে সম্মাননাগুলো রয়েছে, বিভিন্ন পুরস্কারগুলো রয়েছে, যে কোনো পুরস্কার হতে পারে, দাদাসাহেব ফালকে হতে পারে, আমাদের যে ব্যাস সম্মান হতে পারে, বা আমাদের যে সম্প্রতি আমাদের দেওয়া হয়েছে নোবেল পুরস্কার, যে কোনো অ্যাওয়ার্ড হতে পারে, সেটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যে কোনো এক্সাম, আমাদের এক্সামে যেগুলো আসবে সেগুলো, ব্যাস। ঠিক আছে? তো মোটামুটি এই সম্পর্কিত টোটাল এখনো পর্যন্ত মনে হয় আমার সম্ভাবনা রয়েছে 50-এর ওপর বা 100-র কাছাকাছি কিন্তু কোয়েশ্চেন সংখ্যা হয়ে যাবে এই সম্পর্কিত। এই টোটাল ক্লাসগুলো কিন্তু তোমাদের খুব সম্ভবত 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে এটা। এইভাবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো চলে এসেছে। বিভিন্ন র্যাঙ্কিংগুলো রয়েছে, বিভিন্ন র্যাঙ্ক, যেখানে ভারতের র্যাঙ্কগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। ঠিক আছে? বিভিন্ন খেলাধুলার সাথে সম্পর্কিত যে ব্যক্তিগণ রয়েছে তাদের থেকে প্রশ্ন চলে আসে। বিভিন্ন খেলার ট্রফিগুলো রয়েছে সেগুলো চলে আসে। এইভাবে কিন্তু আমাদের পরপর টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আসতে থাকবে এই চ্যানেলটিতে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য ক্লাস দেখার জন্য অবশ্যই তোমরা দেখে নিতে পারো, প্লেলিস্ট করা রয়েছে। অবশ্যই সকলে একটা লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। তো থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে পরের ক্লাসে।